সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর আবারও বাংলাদেশকে নিয়ে ভুয়া সংবাদে সয়লাব ভারতীয় মিডিয়া। তবে এসব খবরকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ২৯ নভেম্বর শুক্রবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলতে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, চরমপন্থী বাগাড়ম্বর, সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। বাংলাদেশি হিন্দু সহ অন্য সব সংখ্যালঘুর উপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের উপর নির্যাতনের বিষয়টি মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। আমরা আবারও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব, সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা। এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে। এসবের মধ্যে ইসকনকে একটি উগ্রবাদী সংগঠন বলে অভিহিত করেছে বাংলাদেশ সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকার ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে, এ ব্যাপারে আপনার মত কি? জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত, যার সমাজ সেবার একটি শক্তিশালী রেকর্ড রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। অপরদিকে বিতর্কিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় এই মুখপাত্র বলেছেন, আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আমাদের আশা, তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তার যে আইনি অধিকার রয়েছে সেটি সে পুরোপুরিভাবে পাবে। উল্লেখ্য যে সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ তৎপরতা দেখাচ্ছে দেশটি। এমনকি দেশটির রাজনৈতিক নেতারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করার দাবিও জানিয়েছেন। তবে এই ইস্যুতে ভারত বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ হাসিলে রীতিমতো মরিয়া ইউক্রেন। কিয়েভে রাশিয়ার আগ্রাসন শেষ হলে নিজেদের চূড়ান্ত সদস্যপদ প্রাপ্তির জন্য জোটটিকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছে ইউক্রেন। এবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের আগামী সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর বৈঠকে কিয়েভকে ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন। এমন আহ্বান সম্বলিত একটি চিঠির বরাতে ২৯ নভেম্বর শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্যটি জানিয়েছে। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের ফলে যে যুদ্ধের সূচনা হয় তার পরিসমাপ্তির জন্য গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি রূপরেখা তুলে ধরেন। সেটি তার বিজয় পরিকল্পনা নামে আখ্যা পায়। সে পরিকল্পনার পর ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে উক্ত চিঠির মাধ্যমে ইউক্রেন নতুন করে চাপ সৃষ্টি করল। ইউক্রেন বলছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা যে ন্যাটোতে যোগ দিতে পারবে না সে কথা তারা বোঝে। কিন্তু এখনই আমন্ত্রণ জানালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুঝতে পারবেন যে তিনি তার অন্যতম মূল লক্ষ্য কিয়েভকে ন্যাটোর সদস্য পদ থেকে বিরত রাখা সেটি অর্জন করতে পারবেন না। সিবিয়া বলেন, এই আমন্ত্রণকে উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা উচিত হবে না। ওই চিঠিতে তিনি লেখেন, বরং পরিষ্কারভাবে এটা বোঝা দরকার যে ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ অনিবার্য। এই অযৌক্তিক যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া তার প্রধান যুক্তিগুলোর একটি হারাবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, ৩ ও ৪ ডিসেম্বরের ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফলাফল হিসেবে এই জোটে যোগ দিতে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করুন। ন্যাটোর কূটনীতিকরা বলছেন, এই মুহূর্তে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে জোট সদস্যদের মধ্যে ঐকমত সৃষ্টি হয়নি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ন্যাটোর ৩২টি দেশের সবার সম্মতির প্রয়োজন পড়বে। ন্যাটো ঘোষণা করেছে যে ইউক্রেন জোটে যোগ দিবে এবং সেটার কোনো হেরফের হবে না। তবে তারা কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠায়নি এবং এজন্য কোনো সময়সীমাও নির্ধারণ করেনি। ন্যাটো বিষয়ক ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলগা স্টেফানিশিনা বলেন, কিয়েভ বুঝতে পারছে যে ন্যাটোতে যোগ দিতে আমন্ত্রণপত্র পাঠানোর বিষয়ে এখনও কোনো ঐকমত হয়নি, কিন্তু এই চিঠিটি পাঠানো হয়েছে কড়া রাজনৈতিক ইঙ্গিত হিসেবে।
আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা বহুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সম্পর্ক উন্নয়নে এখনও কোনো আশার আলো দেখতে পায়নি ইসরায়েল। উল্টো গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসনের রেশ ধরে সৌদির সাথে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছিল। অল্প কিছুদিন আগেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা না হলে তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। এবার জানা গেল সৌদি আরব আরও একটু সহজ করে দিয়েছে ইসরায়েলকে স্বীকৃতির শর্ত। এছাড়া ফিলিস্তিন ইস্যুতেও বড় ছাড় দিতে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দেশ দুটির মধ্যে একটি চুক্তি প্রায় চূড়ান্তই করে ফেলেছিল মার্কিন সরকার। তবে গাজায় ইসরায়েলের গণহত্যার কারণে সব ভেস্তে যায়। কিন্তু এই চুক্তি নিয়ে এখনও আশা ছেড়ে দেয়নি যুক্তরাষ্ট্র। বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগেই যেন চুক্তিটি হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই চুক্তি আলোচনা নিয়ে নতুন এক তথ্য দিল বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের খবর অনুযায়ী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে একটি উচ্চাভিলাষী সামরিক চুক্তির পরিকল্পনা বাদ দিয়েছে সৌদি আরব। এখন এই চুক্তির বিনিময়ে একটি সীমিত সামরিক সহযোগিতা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে রিয়াদ। সৌদি ও পশ্চিমা কর্মকর্তারা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। রিয়াদ ওয়াশিংটনকে জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইসরায়েলের প্রকাশ্য প্রতিশ্রুতি দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য যথেষ্ট। দুটি সৌদি ও তিনটি পশ্চিমা সূত্র জানিয়েছে, গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের জনগণের মধ্যে তীব্র ক্রোধ বিরাজ করছে। তাই ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি একটি ঐতিহাসিক মাইলফলক এবং আরব বিশ্বের কাছ থেকে বৃহত্তর গ্রহণযোগ্যতার লক্ষণ হিসেবে দেখছেন। এমনটাই বলছেন পশ্চিমা কূটনীতিকরা। তবে হামাসের 7 অক্টোবরের হামলার পর ফিলিস্তিনিদের প্রতি যে কোনো ছাড় দেওয়ার বিষয়ে নিজ দেশে প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হচ্ছেন তিনি। এমনকি তিনি এও জানেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো ইঙ্গিত দিলে তার ক্ষমতাসীন জোট সরকার ভেঙে যাবে। রিয়াদ ও ওয়াশিংটন আশা করছে প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে জানুয়ারির মধ্যে একটি সীমিত প্রতিরক্ষা চুক্তি সই হতে পারে। তবে রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি না দিলে শুরুতেই এই প্রচেষ্টা ব্যর্থ হবে। গত সপ্তাহে ধূসর রঙের স্কচ টেপ লাগানো একটি কলার শিল্পকর্ম $6.2 মিলিয়ন বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যা 72 কোটি টাকারও বেশি। সেই ভাইরাল কলাটি খেয়ে ফেলেছেন চীনা বংশোদ্ভূত ক্রেতা জাস্টিন সান। অবাক করা তথ্য হল, নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে 35 সেন্ট বা 42 টাকায় কলাটি কেনা হয়। এরপর দেওয়ালে স্কচ টেপের মাধ্যমে সেঁটে দিয়ে এটিকে দেওয়া হয় শিল্পকর্মের খেতাব। নিলামের মাধ্যমে এই শিল্পকর্মটি কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান। ওই সময় তিনি জানান, কলাটি তিনি খেয়ে ফেলবেন। যেমন কথা তেমন কাজ। নিজের দেওয়া সেই কথা রাখলেন জাস্টিন সান। তিনি 72 কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যিই খেয়ে ফেলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি 29 নভেম্বর শুক্রবার জানিয়েছে, তিনি হংকংয়ের সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন। কলাটি খেয়ে জাস্টিন সান জানান, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে বলেও জানান তিনি। উল্লেখ্য যে 2019 সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন ম্যারিজিও ক্যাটেলান। যখনই কোনো প্রদর্শনীতে এই শিল্পকর্মটি নিয়ে যাওয়া হয়, তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কিভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়, আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে মাত্র 42 টাকায় কেনা হয়। এর আগেও এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার 2019 সালে একজন পারফরমেন্স আর্টিস্ট, দ্বিতীয়বার 2023 সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এর জন্য 72 কোটি টাকা তো দূরের কথা, 1 টাকাও তাদের দিতে হয়নি।
জেস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে নিজের প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থে তিনি হয়তো কলাটি এত দাম দিয়ে কিনেছেন।